বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা জেলা আয়োজিত আজকের এই জনসভার সংগ্রামী সভাপতি জনাব খন্দকার আশফাক, সংগ্রামী জননেতা, এখানে উপস্থিত আছেন ঢাকা জেলা সহকারী সাংগঠনিক সম্পাদক টিটো, আছেন সহকারী সাংগঠনিক সম্পাদক আজাদ, ঢাকা জেলার সংগ্রামী সম্পাদক নিপুণ রায়, আমাদের বিএনপি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ঢাকা জেলার নেতৃবৃন্দ এবং জনসাধারণ এবং ঢাকা জেলার বিভিন্ন থেকে আগত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আমার কথার শুরুতেই স্মরণ করতে চাই আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীরুত্তমকে। আমি আজকে এই দিনে স্মরণ করতে চাই বিশেষ করে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। এই জন্যে আমি সর্বশেষ বোধহয় কত বছর আগে এসেছিলাম ম্যাডামের সঙ্গে, 12-13 বছর আগে, তাই না? কবে আসলাম ভাই, কথা কন না কেন? 2013 সালে 22শে নভেম্বর আমরা দেশের বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে এই আপনাদের হার্ডিং হাই স্কুলে আমরা এসেছিলাম জনসভাতে। একটু বেশি বেলা হয়ে গিয়েছিল, সন্ধ্যার দিকে জনসভা শেষ হয়েছিল, মনে আছে আপনাদের। আপনাদের ধামরাই, এটা হচ্ছে বিএনপির ঘাঁটি, ঠিক না? সেই সঙ্গে আজকে স্মরণ করতে চাই আমাদের আরেকজন নেতা, যিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, ব্যারিস্টার জিয়াউর রহমানকে। স্মরণ করতে চাই তারও আগে একজন জাতীয় নেতা ছিলেন, প্রধান মুখ্যমন্ত্রী ছিলেন আতাউর রহমান সাহেব। আজকে সবচেয়ে বেশি করে শ্রদ্ধায় সম্মান জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, কারণ তিনি এই দীর্ঘ বছরগুলোতে আমাদের নেতৃত্ব দিয়ে আজকে এই জায়গায় আমরা এসে পৌঁছেছি যে ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়ে গেছে, তাই না? আমি রাস্তায় আস্তে আস্তে আপনাদেরকে দুটি লক্ষ্য করলাম, আপনার সবাই অত্যন্ত আনন্দের সঙ্গে উচ্ছ্বাসের সঙ্গে এখানে উপস্থিত হয়েছেন। আমি আমার ছোট ভাইদের অনুরোধ করবো, যারা তরুণ, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, যে অযথা শুধুমাত্র স্লোগান দিয়ে অথবা কিছু মনে করবেন না, শুধু ভাই ভাইয়ের স্লোগান দিলে কিন্তু হবে না। স্লোগান দিতে হবে জিয়াউর রহমানের নামে, স্লোগান দিতে হবে খালেদা জিয়ার নামে, স্লোগান দিতে হবে তারেক রহমানের নামে। একবারও শুনলাম না আপনাদের কাছে, আমি তারেক রহমান সাহেবের স্লোগান আমি একবারও শুনিনি, খালেদা জিয়ার স্লোগান একবারও শুনিনি। আর এখন দিলে তো হবে না ভাই, এখন দিলে হবে না, এখন দিলে হবে না। প্লিজ থামেন, প্লিজ থামেন। এই রাজনীতিগুলো আপনাদেরকে বুঝতে হবে। এখানে গোটা ঢাকা জেলার সমাবেশ হচ্ছে, তাই না? এখানে যদি আপনার শুধু ভাই ভাইয়ের স্লোগান দেন, তাহলে রাজনীতিটা কোথায়? ঠিক না? আমাদের রাজনীতি আমরা একটা হচ্ছে যে আমরা তারেক রহমানের নেতৃত্বে অতি দ্রুত নির্বাচন চাই। নির্বাচনের স্লোগান আপনাদেরকে এটা শোনা উচিত ছিল। যাই হোক বন্ধুগণ, ভাইয়েরা এবং আমার ছেলেরা, আমি অনেক বয়স্ক মানুষ, আমি আপনাদের সামনে যে কথাগুলো আজকে বলতে চাই, এই কথাগুলো আপনি যদি একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আমি অত্যন্ত খুশি হব। আমরা একটা ফ্যাসিস্ট
হাসিনা সরকারকে তাড়িয়েছে, তাই না? পালিয়ে গেছে। বন্ধুগণ, এই 15 বছর আমাদের উপর দিয়ে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন গেছে তা পৃথিবীর ইতিহাসে কোন গণতান্ত্রিক দলের উপর এত অত্যাচার নির্যাতন চলেছে বলে আমার জানা নাই। বন্ধুগণ, আপনাদের এখানে খুঁজলে খুব কম মানুষ পাওয়া যাবে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নেই, তাই না? গায়েবী মামলা নেই, তাই না? জেলে যাননি এরকম লোক খুব কম খুঁজে পাবেন, এবং শহীদ হননি এরকম অনেকেই আছে আপনাদের জেলায়, আপনাদের সাভারে আছে, ধামরাই আছে, সব জায়গায় আছে। তুলে নিয়ে গেছে, গুম করে দিয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং অর্থাৎ বিনা বিচারে হত্যা করেছে, আপনার রাস্তার মধ্যে গুলি করে হত্যা করেছে। এমনকি এই বাবা প্লিজ চিৎকার করো না, এমনকি থানায় নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে, পঙ্গু করে দিয়েছে গুলি করে, ঠিক না? বাসায় কেউ থাকতে পারেনি। আমার এখন মনে আছে, আমি জেলে গেলাম শেষবারের মতো, আমি অনেককে পেলাম আপনাদের এই অঞ্চলের, সাভারের, ধামরাইয়ের, কেরানীগঞ্জের, দোয়ার অঞ্চলের এই সমস্ত যেগুলো আমাদের এই ঢাকা জেলার, তাদের অসংখ্য ছাত্র, ছেলে, যুবদল নেতা, বিএনপি নেতা তারা জেলের মধ্যে। তাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে, বাড়ি থেকে তুলে নিয়ে গেছে, গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে কাজ করে তাকে তুলে নিয়ে গেছে, এবং কোন বিচারের ব্যবস্থা হয় নাই। বন্ধুগণ, এই যে ভয়াবহ নির্যাতন, অত্যাচার, নিপীড়ন, এটা থেকে আমাদের স্বয়ং আমাদের চেয়ারপারসন দেশের কেবল খালেদা জিয়া কিন্তু রেহাই পান নাই। তাকে মিথ্যা সাজা দিয়ে, মিথ্যা মামলাতে সাজা দিয়ে তাকে 6 বছর বন্দী করে রেখেছে। 2 বছর ওই আপনার পুরনো ঢাকার সেই একেবারে উদ্যোগায় এরকমকে ঘরের মধ্যে বন্দী করে রেখেছিল, তারপরে 2 বছর হাসপাতাল রেখেছিল বন্দী করে, আর 2 বছর বাড়িতে গিয়ে বন্দী করে রেখেছিল। আল্লাহ অশেষ রহমতে ছাত্র জনতার অভ্যুত্থানে পরে তিনি যখন মুক্ত হলেন, তার চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে হয়েছে। কারণ ওই কারাগারে থাকা অবস্থায় তাকে স্লো পয়জনিং এর মাধ্যমে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, তারপর তার শরীর খুব খারাপ হয়ে যায়। তিনি এখন গুলাতে আছেন, চিকিৎসা গ্রহণ করছেন। আমরা সবাই দেশবাসী তাকিয়ে আছি কবে তিনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন। বন্ধুগণ, আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতা তারেক রহমান, বাবা এই বাবা প্লিজ অনুরোধ করছি একটু ভাই, তাকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছিল, তার উপর নির্যাতন করা হয়েছিল, তাকে কপি করে ঝুলিয়ে উপর থেকে নিচে ফেলে তার কোমর ভেঙে দেওয়া হয়েছিল। আপনি জানেন কি আমি জানি, এই কথাগুলো আমি আপনাদেরকে জানাতে চাই। বন্ধুগণ, সেই তারেক রহমানকে নির্বাচিত করে তার বিরুদ্ধে 49টা 40টা মামলা, 83টা মামলা দিয়ে তাকে দেশে যেন না আসতে পারে তার ব্যবস্থা করেছে। বন্ধুগুলো, এখনো সেই মামলা শেষ হয় নাই, আমাদেরও সেই মামলাগুলো এখনো শেষ হয় নাই। আমরা এখনো কোর্টে যাই, আমাদেরকে হাজিরা দিতে হয়। ভাই শোনেন, আমি কথাগুলো বলছি এই জন্য যে আপনাদের বুঝতে হবে যে আমরা কি ত্যাগ স্বীকার করে, কত যারা যন্ত্রণা, অত্যাচার, নির্যাতন সহ্য করে আজকে এই জায়গায় এসেছি। আমরা আমাদের নেতারা, আমাদের নেত্রী, দেশের খালেদা জিয়া, তাই না? গণতন্ত্রের জন্য যিনি কোনো আপোষ করেন নাই, বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ভেঙে ফেলার, বিএনপির লোককে ভাগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে না, বহু চেষ্টা হয়েছে। একমাত্র যে ওই ব্যারিস্টার শাহজাহান আমার ছাড়া আর কাউকে নিতে পারে না। এবং আজকে অন্যান্য রাজনৈতিক দল যারা একই সঙ্গে আমাদের সঙ্গে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছেন, তাদেরকে রেহাই দেয় নাই। এমনকি আমাদের আরো উলামাদেরকে পর্যন্ত রেহাই দেয় নাই। আমরা ভুলে যাই নাই সেই শাপলা চত্বরে আমাদের আলেমদেরকে, এতিমদেরকে নির্বিচারে হত্যা করার কথা আমরা ভুলে যাই নাই। আমরা ভুলে যাই নাই জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দেওয়ার কথা। আমরা ভুলে যাই নাই আমাদের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে ফাঁসিতে ঝুলানোর কথা।
কোন অপরাধ ছিল তাদের? তাদের একটাই অপরাধ ছিল, তারা গণতন্ত্র চাইতো, অধিকার চাইতো। তার অধিকার, আমাদের দেশের মানুষের অধিকারের জন্য আন্দোলন করতে বন্ধুগণ। বন্ধুগণ, এই হাসিনা সরকার, ফ্যাসিস্ট আওয়ামী সরকার অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এই দেশ থেকে রাজনীতিকে চিরতর নির্বাচিত করবার জন্য একটা মাত্র দল, তার দল থাকবে আর কোন দল থাকবে না, এইভাবে সে পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছিল বন্ধুগণ। এটা করতে গিয়ে কি করেছে? রাষ্ট্রের সমস্ত ব্যবস্থাটাকে ধ্বংস করেছে। সব যে সমস্ত ইনস্টিটিউশন অর্থাৎ আপনার প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। সবচেয়ে আগে ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থা। ভোট দিতে যেতে পারবেন না, ভোট যেতেই দিতে যাবে না, তাই না? যা 14 সালে ভোট হয়নি, কোনো ভোটই হয় নাই। 2014 সালে 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা দিয়ে সরকার গঠন করছে, আর ভোট কেন্দ্রগুলোতে কুত্তা আগ্রহী করছে, ঠিক না? শফিউল আলম প্রধান তখন বলছিলেন, ওটার নাম দিয়েছিলেন কুত্তা মার্কা নির্বাচন। মনে আছে আপনাদের? হ্যাঁ, ওইটি কথাই বলেছিলেন। 18 সালে আমাদের সঙ্গে কথা বললেন ওই হাসিনা নিজে, ওয়াদা করলেন যে আমরা নির্বাচনে আসেন, আমি সব রকম সুযোগ সুবিধা দিব, আমি কোন নিরপেক্ষতা করতে পক্ষপাতিত্ব করতে দেব না, নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা গণতন্ত্রের স্বার্থে সেই নির্বাচনে গিয়েছিলাম। কি দেখেছি নির্বাচনে? নির্বাচনের অনেক আগে থেকে আমাদের প্রার্থীদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেল, কাউকে ক্যাম্পেইন করতে দিত না, প্রচার করতে দিত না, আর আগে রাত্রে সব ভোটসিল মারি নিয়ে গেল। মনে আছে আপনাদের? রাতে বেশি রাতের ভোট। তারপর আরেকটা নির্বাচন করলো 5 তারিখে 24 সালে, তাই না? সেটা হচ্ছে কি দামি নির্বাচন। আওয়ামী লীগ প্রার্থী হবে, আবার আওয়ামী লীগের নেতারাই তারা আবার প্রতিপক্ষ মানে বিরোধী পক্ষ হবে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হবে, তাই না? তামাশা আর কি, তামাশা, ভোটের তামাশা, গণতন্ত্রের তামাশা। এই তামাশা আমাদেরকে দেখিয়েছে এই শেখ হাসিনা। বন্ধুগণ, কয়েকদিন আগে আপনারা দেখেন, ইউটিউব দেখেন না? আপনি ইউটিউব দেখেন, বলুন, ফেসবুক দেখেন? আমি যদি দেখি ওটার মধ্যে অবশ্যই মিথ্যা থাকে। তারপর আমার একটা চোখে পড়ে গেল, কি ফ্যাসিস্ট হাসিনা কান্না করতে করতে বলতেছে যে আমার বাবার বাড়িটা, যেটা আমরা 32 নম্বরে আমরা দিয়ে দিয়েছিলাম, সেই জাদুঘর করেছিলাম, সেটাকে পর্যন্ত ধুলায় মিশিয়ে দেওয়া হলো। কেন? কি আমার অপরাধ? অপরাধ আপনি এটাই তো এখনো বুঝতে পারছেন না হাসিনা, আপনার কি অপরাধ? আপনি একটা জাতিকে ধ্বংস করবার চক্রান্ত করেছিলেন, আপনি একটা জাতির অধিকারকে ধ্বংস করেছেন, তার স্বাধীনতা ধ্বংস করবার চেষ্টা করেছেন, আপনি দেশকে বিক্রি করে দিয়েছেন অন্যদের কাছে, আমার ধর্মকে ধ্বংস করার চেষ্টা করেছেন, আমার কৃষ্টিকে ধ্বংস করবার চেষ্টা করেছেন, আমার ইতিহাসকে বিকৃত করেছেন, সবকিছু ধ্বংস করে দিয়েছেন আপনি। আপনি এখনো বুঝতে পারেন যে আপনার কি অপরাধ। আপনার কপাল ভালো, ভাগ্য ভালো, না আপনাকে যারাই হোক সেই হেলিকপ্টারে করে পাচার করে দিয়েছে, তা না হলে আপনি কি খুঁজে পাওয়া যেত না। বন্ধুগণ, সেদিন সামরিক বাহিনী একটা খুব ভালো ভূমিকা পালন করেছে, আমরা সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। তারা পরিষ্কার করে হাসিনাকে বলে দিয়েছিল যে আপনার সামনে 2টা অপশন আছে, 2টা বিকল্প আছে, একটা হচ্ছে জান নিয়ে কেটে পারেন, আর তাহলে এই গণভবনের মধ্যে আপনাকে পাবলিক কি করবে আমরা বলতে পারবো না। সেদিন লাখো লাখো মানুষ যখন চতুর্দিক থেকে আপনার সেই গণভবন থেকে ছুটে গিয়েছিল, তখন কিন্তু হাসিনা পালিয়ে তার জীবন রক্ষা করছে। তার দলের দিকেও তাকায় নাই, দেশের দিকেও তাকায় নাই, মানুষের দিকেও তাকায় নাই। এই নেতার উপরে, এই নেত্রীর উপরে কি মানুষ আস্থা থাকতে পারে? আস্থা থাকতে পারে? আর আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়া কি বারবার বলছেন যে এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না, এবং যাবেন না বলেই কি 6 বছর কারাগারে কাটিয়েছেন। আমাদের প্রতিষ্ঠাতা, এই দেশের স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ঠিক একইভাবে 1971 সালে যখন আওয়ামী লীগ পালিয়েছিল পাক হানাদার বাহিনীর আক্রমণে, তখন তিনিও পাকিস্তান আন্দোলনে
আত্মসমর্পণ করে জীবন বাঁচিয়েছিলেন। এই হচ্ছে ইতিহাস বন্ধুগণ, এটা বাস্তব, কেউ অস্বীকার করতে পারবেন না। আজকে সেই আওয়ামী লীগ, তারই উত্তরসূরি শেখ হাসিনা আবার ভারতবর্ষে গিয়ে আমাদের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। প্রতিদিন আওয়ামী লীগদের বলে তোমরা এখনো পারো না, তোমরা মারো কাটো জ্বালায় দাও, এই সমস্ত কথাবার্তা বলতে পারি, তাই না? আওয়ামী লীগ আসে কোথায় গেল সব? কোথায় পড়াইলো সব? কোথায়? বন্ধুগণ, এইভাবেই পাওয়াতে হয়। সমস্ত স্বৈরাচারী সরকার, ফ্যাসিবাদী সরকার ওই নমরুদ হুরাইনের মতো হয়, মৃত্যুবরণ করে সব হারিয়ে যায়, তাই না? এটাই হচ্ছে পরিণতি। তাই আজকে বলতে চাই তো পরিষ্কার করে, আজকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে গণবিস্ফোরণ হয়েছে, সেই বিস্ফোরণের মধ্যে দিয়ে যে সরকার আজকে এসে বসেছে, আমরা এই দেশের জনগণই তাকে আমরা ক্ষমতায় বসিয়েছি। ছাত্ররা, জনগণ, রাজনৈতিক দলগুলো সবাই মিলে তাদেরকে, ডক্টর ইউনূসের মতো একজন সকলের কাছে গ্রহণযোগ্য মানুষ, নোবেল পুরস্কার পাওয়া মানুষ, সবাই তাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। তার নেতৃত্বে একটা সরকার গঠন করা হয়েছে। আমাদের প্রত্যাশা, আমাদের অনেক প্রত্যাশা ছিল যে এই সরকার খুব দ্রুত যে সংস্কারগুলো করা প্রয়োজন সেই সংস্কারগুলো করে অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবে, তাই না? অর্থাৎ মানুষের হাতে যে ওই একটা ক্ষমতা আছে, ভোট দেওয়ার ক্ষমতা। এই 15 বছর তো ভোট দিতে পারি নাই। এই যে তরুণ ছেলেরা এসে দাঁড়িয়েছে, স্লোগান দিচ্ছে, কাজ করেছে, এই সেই 24-এ এসে আন্দোলন করেছে, 15 বছর পর যুদ্ধ করেছে, সেই ছেলেরা কিন্তু একবারও ভোট দিতে পারে নাই। তোমরা ভোট দিতে চাও না? ভোট দিতে চাও? বলো না তো ভাই, কি ব্যাপার, ধরে ছেড়ে বলবো তো নাকি? ভোট দিতে চাও? আমরা দেশের মানুষ ভোট দিতে চাই, নির্বাচনের মাধ্যমে আমাদের সরকার আমরা নির্বাচন করতে চাই। নতুন খেলা শুরু হয়েছে, নতুন খেলা। সেই খেলা কি? কিছু কিছু দল বলছে, কিছু কিছু মানুষ বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হতে হবে, অর্থাৎ ইউপি নির্বাচন, পৌরসভা নির্বাচন আর উপজেলা নির্বাচনটা আগে হতে হবে। বন্ধুগণ, আমাদের অভিজ্ঞতা আছে, সরকার যদি জনগণের প্রতিষ্ঠিত না হয় এবং সেই দেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরে না আসে, তাহলে এমনিতেই এই স্থানীয় সরকার নির্বাচনে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। প্রতিদ্বন্দ্বী প্রার্থী একে অপরকে খুন করে, মানুষকে মারে, আগুন জ্বালিয়ে দেয়, একটা নৈরাজ্য সৃষ্টি করে। আজকে আমি জানি না এই সরকার কি জেনে শুনে একটা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান অথবা একটা নির্বিদ্ধ করার দিকে যেতে চান, আমি জানি না। আমি আশা করবো যে তারা সেটা করতে দেবেন না। আমি রাজনৈতিক দলগুলোকে যারা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে, তাদেরকে অনুরোধ করে বলতে চাই, দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না, দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেবেন না, অ্যানার্কির দিকে ঠেলে দেবেন না। আজকে কিছু কিছু মানুষ তারা আপনার ইউটিউবে এবং বিভিন্ন ফেসবুক বিভিন্ন মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে, সামাজিক গণমাধ্যমে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছে। আরে 15 বছর আমরা লড়াই করলাম, আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হলো, আমাদের 20,000 মানুষকে হত্যা করা হলো, 700 মানুষকে গুম করে দেওয়া হলো, সেটার দিকে কারো করে তোলা বিএনপি যেন কিছুই করে নাই। এই উৎখাত, উৎখাত তার ভিত্তি স্থাপন করেছে বিএনপি, তার ভিত্তি স্থাপন করছে রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বন্ধুগণ, আজকে সেই জন্য ভিন্ন কথা বলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে কোন লাভ হবে না। অনেকেই এখন বিএনপি সম্পর্কে বিভিন্ন রকম কথা বলতে চান, মানে বিএনপি সংস্কার চালু। এই সংস্কার কি আমরাই দেখিয়েছি। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট রহমান প্রথম সংস্কার করেন 1975 সালে, যখন
আওয়ামী লীগ চলে গেল, শেখ মুজিবের পতন হলো, সেই সময় একদলীয় শাসনতা বাকশাল ছিল, তাই না? রাজনৈতিক দল ছিল না, সংবাদ মাধ্যমগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় সংবাদ থেকে বহুদলীয় শাসন ব্যবস্থাতে নিয়ে এসেছিলেন। তিনি সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে দিয়েছিলেন, জনগণের গণতান্ত্রিক মৌলিক অধিকারগুলোকে ফিরিয়ে দিয়েছিলেন, তাই না? আর তারপরে তিনি যে অর্থনৈতিক যেটা বদ্ধ অর্থনীতি ছিল সেটাকে খুলে দিয়ে তিনি একটা উন্মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা করেছিলেন, ফ্রি মার্কেট ইকোনমির ব্যবস্থা করেছিলেন। আর তার উত্তরসূরি বেগম খালেদা জিয়া তিনি সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন, পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট চালু করেছিলেন, এবং এই তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান সেটা বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াই করেছিলেন। এর চেয়ে বড় সংস্কার আর কি হতে পারে? এটা মৌলিক সংস্কার ছিল। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া 16 সালে তিনি ভিশন 2030 একটা দিয়েছিলেন, অর্থাৎ 2030 সালে বিএনপি কি করবে সেই সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে পরিষ্কার করে বলেছিলেন যে আমরা রাষ্ট্রের অবস্থার পরিবর্তন করতে চাই। আর এইবার 2022 সালে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা দিয়েছেন, সংস্কার করতে হবে, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে, রূপ কাঠামো করতে হবে। চিন্তা বলি নাই আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য আনতে হবে। আমরা বলেছি দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে হবে, জাতীয় সংসদের প্রতিনিধিত্ব আছে। আমরা বলি যে জুডিশিয়াল কমিশন করতে হবে, অর্থাৎ বিচার বিভাগের একটা কমিশন তৈরি করতে হবে, প্রশাসনিক কমিশন করতে হবে, এবং নির্বাচনী ব্যবস্থার আমূল পরিবর্তন করে সেখানে অবশ্যই জনগণের জন্য উপযুক্ত একটা নির্বাচন ব্যবস্থা করতে হবে। এগুলো আপনার দেখেন না থাকে দেখবেন কেন? ওই যে আপনাদের মাথার মধ্যে ঢুকে গেছে যেখানে যে কোনো লোক বিএনপিকে ঠেকাতে হবে। বিএনপিকে যে ইচ্ছা করলেই ঠেকানো যায়? বহু চেষ্টা হয়েছে। বিএনপির জন্মের পর থেকে বিএনপিকে ভেঙে ফেলার জন্য, বিএনপিকে ধ্বংস করার জন্য বারবার এরশাদ চেষ্টা করেছে, হাসিনা চেষ্টা করেছে, সে মহিউদ্দিন ফখরুদ্দিন সরকার চেষ্টা করেছে, কেউ সহায়তা করেনি। 15 বছর ধরে আপনি নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, হত্যা, মামলা মুক্তি সব করেছেন, একটা মানুষকে কেউ সরাতে পেরেছে? বন্ধুদের সরাতে পেরেছে নাকি? সবাই আপনারা বিএনপির সঙ্গে জোরে জানান দেন, জোরে জানান দেন। এটা মনে করুন না যে হাসিনা পাড়ায় গেছি বলে আমরা আপনার ক্ষমতা পেয়ে গেছি, মনে করুন না। জনগণের ক্ষমতা সেই দিনই হবে জনগণের হাতে ক্ষমতা ফেরত আসবে, জনগণ ভোট দিতে পারবে, সেই দিনই বিএনপি আপনার শক্তিশালী হবে। বন্ধুগণ, আজকে আমাদের এখানকার বক্তারা বলেছেন, আমার আগের বক্তারা, যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি। চালের দাম কত উপরে এখন? কত? জোরে বলেন। 80 টাকা। সাধারণ মানুষকে এটা চলা সম্ভব? ডালের দাম বেড়ে গেছে, প্রত্যেকটা জিনিসের দাম, ডিম, মুরগি, মাছ, মাংস সবকিছুর দাম বেড়ে গেছে, তাই না? আমার যে মা ওই গার্মেন্টসে চাকরি করে, সে একটা ডিম খাওয়াতে চায় তার বাচ্চাটাকে, তাই না? সেই ডিমটুকু সে খাওয়াতে পারে না। বন্ধুগণ, আজকে এই অবস্থা দুর্ভাগ্যজনক ভাবে, দুঃখজনক ভাবে এই সরকারের সেই দিকে কোন লক্ষ্য নেই। বিএনপিকে ক্ষমতা আনতে চান নাকি? তাহলে একটু ধৈর্য ধরতে হবে, কথা শুনতে হবে, কথা মতো কাজ করতে হবে, তাই না? তা নাহলে পারবেন? বিশৃঙ্খল হয়ে কোনো কিছু করা যায় না বন্ধুগণ। এটাই হচ্ছে আপনার আমাদের মূল কথা। সংগঠনকে শক্তিশালী করুন। সংগঠন শক্তিশালী থাকলে সবাই আপনার কাছে আসবে। মানুষকে আপনার কাছে আনার চেষ্টা করেন ভালোবাসা দিয়ে, ভয় দেখিয়ে নয়, ঘৃণা দিয়ে নয়, তাকে ভালোবাসা দিয়ে তাকে বুকে আর কাছে কাছে তুলে নেওয়ার চেষ্টা করুন। আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অপপ্রচার চলে। আমাদের ছেলে পেলে চাঁদাবাজি করে, দখলদারি করে, বলে না? এই অপপ্রচারগুলো কারা করছে? যারা বিএনপিকে ভয় পায়। আমাদের নেতা তিনি এগুলো একটা মাত্র অভিযোগ পান, সাথে দিয়ে দল থেকে বহিষ্কার করলেন, সবাইকে দল থেকে বহিষ্কার করে। আমাদের দলের মধ্যে চাঁদাবাজ, দখলদারদের কোনো জায়গা নাই,
আর আওয়ামী লীগ তো নাই। আমরা কাউকে দলে ঘেরানোর জন্য দল করি না, বরঞ্চ বলা হয়েছে আমাদেরকে যে কাউকে দলে নেওয়া যাবে না এখন। এটা আমাদের নির্দেশ হয়েছে বন্ধুগণ চেয়ারম্যানের কাছ থেকে। কারণ আমরা জানি অনেকেই সুযোগ সন্ধানীরা যারা এতদিন আমাদের দেখা পর্যন্ত করে নাই 15 বছরে দূরে দূরে থাকছে, এখন তারা আসতে থাকবে সুযোগ সুবিধার জন্য। আমরা তাদের কাছ থেকে দূরে থাকবো। আমরা আমাদের লক্ষ্য একটা এখন জনগণের ক্ষমতায় জনগণকে ফিরায় দেওয়া, তাদের ভোটের অধিকার তাদেরকে ফিরায় দেওয়া, এবং সেই কথাই আমরা বলতে চাই যে ভোটের দিন জনগণ যেন বলতে পারে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তাই না? এই কথা বলতে চাই। কিন্তু নির্বাচন পিছাতে চায়, কিছু লোক আছে লোক সাজেস্ট নির্বাচন থেকে পিছাই দিতে চায়, তাই পিছাতে চায়। কেন? নির্বাচন পিছাইলে তাদের লাভ, তারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে আর দল ভারী করার চেষ্টা করতে পারবে। ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, আমি শুনলাম আজ থাকতে বললো, তারা বলেছে যে আওয়ামী লীগের লোক, জাতীয় পার্টির লোক তারাও তাদের দলে আসতে পারবে। এটা করলে এটা প্রভাবিত হয়ে যাবে। আমরা যে কথাগুলো বারবার বলছি, অবশ্যই নতুন রাজনৈতিক দল করতে পারবেন, আমরা স্বাগত জানাবো। কিন্তু ক্ষমতায় থেকে নতুন দল করলে লোকে আপনাদেরকে পিস পার্টি বলে চিহ্নিত করবেন, জনগণ আপনাদেরকে নেবে না, বন্ধুগণ। সেই ব্যবস্থা জনগণ কোনদিন মেনে নেবে না। আরেকটা কথা বলি, ওই বক্তব্য শেষ করবো, রাখবো না। আমাদেরকে কিন্তু অনেক পথ পাড়ি দিয়ে জায়গায় আসতে হয়েছে, তাই না? আমরা কারোর সঙ্গে জনগণের কথা আমরা ভালোবাসা করতে চাই, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা একসাথে কাজ করতে চাই, এবং লক্ষ্য আমাদের একটাই যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা, তাই না? এই গণতান্ত্রিক আমার অধিকার থেকে রক্ষা করার জন্য। আজকে দুঃখ হয় যখন দেখি যে কোনো বিষয়ে মানুষ রাস্তায় নামে তো রাস্তাকে বন্ধ করে দেয়, এই যে কোনো একটা ঘটনাতেই। এটা কিন্তু আপনার দায়িত্বশীলতার কাজ নয়। ধৈর্য ধরেন, একটা ফ্যাসিস্টকে সরানো হয়েছে, সরকার আসছে, আমরা সরকারের সব বিষয়ে সমর্থন করি না, তাকে আমরা কিন্তু ব্যর্থ হতে দিতে চাই না। আমরা চাই যে এই সরকারই যেন অবশ্যই এই নির্বাচনটাকে সম্পন্ন করতে পারে, তাকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না, সহযোগিতা করতে চাই। প্রথম থেকে সে বলেছি সহযোগিতা করেছি। আজকে সংস্কারের যত প্রস্তাব এসেছে সব প্রস্তাবগুলো আমরা দেখছি এবং আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। কিন্তু একই সঙ্গে সবাইকে মনে রাখতে হবে যে আমাদের এই সুযোগ যা আমরা পেয়েছি এটা কিন্তু আমরা হারাই না, হারাই। আমাদের শত্রুরা বিভিন্ন রকম টোপ করছে, ট্র্যাপ করছে, যা আমরা উত্তেজিত হয়ে যাই, প্রবোধ হয়ে যাই, ওই যে আইন শৃঙ্খলা আমরা নষ্ট করি, নিজের হাতে সব তুলে নেই। আমাদের নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে না নেই, আমরা যেন সহযোগিতা করে দেশকে যা আমরা নির্বাচনের দিকে নিয়ে যেতে পারি, নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি যেন নির্বাচন করতে পারি, সেই দিকে সবাই এগিয়ে যেতে পারি। বন্ধুগণ, আমার বক্তব্য আমি শেষ করে ফেলব। আপনাদের কাছে আমার আবেদন, আজকে বাংলাদেশ জাতীয় দল বিভাগের সমর্থক যারা আছেন, কর্মী ভাই যারা আছেন, নেতা যারা আছেন, তারা সবাই একটু সজাগ থেকে আজকে যে মিথ্যা প্রচারণা, মিথ্যা আপনার বয়ান দেওয়া শুনেছে, বক্তব্য দেওয়া হয়েছে বিরুদ্ধে, তাকে আপনারা প্রতিবাদ জানান। প্রতিবাদ জানাবেন কিভাবে? আপনার সোশ্যাল মিডিয়া আপনার সবাই দেখেন, আমি জানি সবাই আপনার একটা টেলিফোন আছে, তাই না? এই টেলিফোনে আপনার জবাব দেবেন, জবাব না দিয়ে বড় আস্তে আস্তে অনেক বেশি মানুষ মনে করবে এটাই বোধহয় সত্যি, তো ওইখানে আপনার জবাব দেন। আর জনগণকে সৌন্দর্য করেন, জনগণকে ভালোবাসা দিয়ে জনগণের কাছে চলে যান। আমি আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আজকে ঢাকা বিভাগে, ঢাকা জেলার অবস্থানটা একটু অন্যরকম। ওই একদিকে আপনার ঢাকা মহানগর, তারপরে গিয়ে হচ্ছে জোহার, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, তাই না? আর এইদিকে হচ্ছে সাভার, বাংলাই, আশুলিয়া, তাই না? ফলে কি হয়, একসাথে হতে খুব কষ্ট হয়। তারপরে আপনারা কষ্ট করে এসেছেন, অনেক আমি রাস্তায় দেখেছি, অনেক বাস আছে, অনেকে আসতে পারেননি, অনেক দূর থেকে এসেছেন, চলেও যাচ্ছেন। তো আজকে আসুন,
আমরা এই শপথ গ্রহণ করি যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, আমরা এই সরকারের সঙ্গে সহযোগিতা করবো যতদিন তারা গণতন্ত্রের পক্ষে থাকবে, নির্বাচন দেওয়ার পক্ষে থাকবে, ততদিন তারা আমরা অবশ্যই তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবো। সমস্ত রাজনীতি দলগুলোকে আহ্বান করতে চাই, আসুন আজকে পারস্পরিক কাগজপত্র না করে আমরা সবাই ঐক্যবদ্ধ দেশটাকে জাতিকে যে সুযোগ আমি পেয়েছি সেটাকে কাজে লাগাই এবং একটা সত্যিকার অর্থে একটা অর্থনীয় নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ক্ষমতা আমরা জনগণকে ফিরিয়ে দিই। এইরকম আমাদের আমাদের সব শেষে এই দাবি জানাচ্ছি সরকারের কাছে, এখনো আমাদের মামলাগুলো প্রত্যাহার করা হয় নাই, আমাদের মানুষের মামলা প্রত্যাহার করা হয় নাই। অবিলম্বে সকল মামলাগুলো প্রত্যাহার করুন। আপনারা জানেন সেই মিথ্যা মামলা ছিল গাড়ি মামলা। আমি আপনাদের সকলের কাছে আমি ধন্যবাদ জানিয়ে আপনার সকলের সুস্বাস্থ্য কামনা করে পরম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে আমি আমার বক্তব্য শেষ করছি।